জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট 11 দলীয় ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনারা গণভোটে হাঁকে জয়যুক্ত করেছেন, কিন্তু ম্যানেজ ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তারা জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেঈমানি করে জুলাই সনদকে মানতে চায় না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা আবার সংসদে যে বলতে চায় অক্ষরে অক্ষরে নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবে। কোন অক্ষর? কার অক্ষর? আমরা হিন্দুস্তানের অক্ষর চিনি না, আমরা বিএনপির গুলশান অফিসের অক্ষর চিনি না, আমরা জুলাই শহীদদের অক্ষর চিনি, গণভোটের অক্ষর চিনি। গণভোটে যেই রায় এসেছে সেই অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক আছে তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আকাশে প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ। এই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, ছুটে আসছে ওই হিন্দুস্তান থেকে। অখণ্ড ভারতের স্বপ্ন দেখা হচ্ছে। ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার এসে অখণ্ড ভারতের গল্প শোনাতে চায় আমাদের। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের ভূখণ্ডের সিদ্ধান্ত 1947-এ হয়েছে, 1971-এ হয়েছে, 2024-এ হয়েছে। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। এই খুলনা অঞ্চলে দীর্ঘদিন ধরে হিন্দু এবং মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কোনো সমস্যা আছে? নতুন করে ভারত থেকে দাবি তোলা হচ্ছে রয়ের প্রেসক্রিপশনে হিন্দুদের জন্য নাকি বাংলাদেশে আলাদা ভূখণ্ড প্রয়োজন। বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ আছে ওই ভারতে। ওখানে কুরবানি করতে দেওয়া হয় না, ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। আমরা তো ভারতের 20 কোটি মুসলমানের জন্য আলাদা ভূখণ্ড চাই নাই। আপনারা কেন বাংলাদেশের দিকে চোখ দিচ্ছেন? এই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নিয়ে আগে থেকে ষড়যন্ত্র চলছে। নতুন করে এখন রংপুর বিভাগ নিয়েও তারা ষড়যন্ত্র করতে চায়। কথাবার্তা পরিষ্কার, আমার চট্টগ্রাম, আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের 7 সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতের মুখ্যমন্ত্রীর ভাষায় কথা বলেন, বাংলাদেশের ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী, যিনি জবান খুলতে পারেন না, তাদের জানিয়ে দিতে চাই, নত জানু পররাষ্ট্রনীতি ত্যাগ করুন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এবং গণভোট বাস্তবায়নের জন্য 11 দল রাজপথে নামবে এবং বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? খুলনার বাঘেরা প্রস্তুত? আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলেছিলেন, জালেমরা ক্ষমতা পেলে 4টি কাজ করে। প্রথমত দলীয়করণ করে, দ্বিতীয়ত আত্মীয়করণ করে, তৃতীয়ত বংশীয়করণ করে, চতুর্থত ভারতীয়করণ করে।
বিএনপি ক্ষমতায় আসার পরে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, বিভিন্ন কর্তৃপক্ষগুলোতে বিএনপির দুর্নীতিবাজ, লুটেরা, অর্থ পাচারকারীদেরকে বসিয়েছে। আপনারা দেখেছেন একজন প্রতিমন্ত্রী নিজের নামে একটি স্কুল করেছে, বাতিজির নামে ইউনিয়ন করেছে, ছেলের নামে ইউনিয়ন করেছে এবং বাস্তির নামেও আরেকটা ইউনিয়ন করেছে। এই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই। বেগম খালেদা জিয়ার সাথে 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, তারেক রহমানের সাথে 6 বছর করেছি। 5 তারিখের পরে বিএনপির চেহারা আওয়ামী লীগের চেহারা একই। এই জন্য আমরা এই 11 দলীয় জোটে এসেছি। আপনারা গণভোটে রায় দিয়েছিলেন, তারেক রহমান সাহেবও বলেছিলেন যে হা ভোট দিবেন। তিনি বলেছিলেন যারা কথা দিয়ে কথা রাখে না তারা মুনাফেক। তারেক রহমান সাহেব, আপনি গোটা জাতির সাথে মুনাফিকি করেছেন। আপনি হাতে ভোট দিতে বলেছেন, এখন হাকে মেনে নিতে চান না। আমি আর দুটি কথা বলে শেষ করব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, পিন্ডির সাথে সম্পর্ক ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মেনে নেওয়ার জন্য নয়। আজকে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। কখনো শুনতে পাই এই খুলনা জেলার বড় একটি অংশ ভারতের সাথে নাকি নিয়ে যাবে। কখনো শুনতে পাই আমাদের পার্বত্য 3 জেলা নিয়ে নাকি নতুন চক্রান্ত আছে। এখন শুনতে পাচ্ছি আমাদের রংপুর নিয়ে নতুন ষড়যন্ত্র। আপনাদেরকে বলতে চাই, বেশি বাড়াবাড়ি করলে 47-এর লাহোর প্রস্তাব অনুযায়ী নতুন করে ভাগ করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, শুভেন্দু অধিকারী, তুমি নাকি নতুন ভারতীয় হয়ে গিয়েছো। আরে তোমার জন্মই তো হয়েছে বরিশালে, তুমি কবে ভারতীয় হয়ে গিয়েছো? এই পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, আর বাংলাদেশে 82 ফুটের মূর্তি বানাবা, এই দিবা স্বপ্ন পূরণ হবে না। আমরা মুসলমানদের রক্ত, এটা শুধুমাত্র কুকুর বিড়ালের রক্ত নয়। ওই পশ্চিমবঙ্গ শেরে বাংলা একে ফজলুল হক চালিয়েছিল, হোসেন শহীদ সরওয়ার্দী চালিয়েছে। আমরা তাদের উত্তরসূরি। আমরা হযরত সেই শাহজালালের উত্তরসূরি। গৌর গোবিন্দ পালিয়ে গিয়েছিল, তোমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না। আমি আজকে আমাদের প্রধান অতিথিকে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি, আগামী 1 মাসের মধ্যে খেলা ফাইনাল করা সম্ভব যদি আপনি চান। আমরা চাই হয় সরকার গণভোটের রায় মেনে নেবে, তা না হলে সরকারকে হাসিনার মতো বিদায় করব ইনশাআল্লাহ। বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে একটি লড়াকু আন্দোলন হলো। সে আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনার যে সন্তান আছে সেই সন্তানের বাংলাদেশে একটি চাকরি হবে। আপনি যে আপনার মা বাপের যে সেই হারানো জমিটুকু ছিল বিক্রি করে তার হাতে তুলে দিয়েছিলেন, বাবা তুমি পড়াশোনা করো, তুমি একটি চাকরি করবে, এসে তুমি চাকরি করে আমার হাতে টাকা তুলে দিবে। আপনার সেই সন্তানের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছিলাম এবং আপনার বৃদ্ধ মা বাবা যিনি অসুস্থ ছিল, আপনার পকেটে টাকা ছিল না, তার চিকিৎসার জন্য যাতে সুস্থ একটি এবং সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য তেমনিভাবে
আপনার যে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে থাকেন, আপনার কাছে অনেক টাকা নেই, যারা বড়লোক আছে তাদের কাছে অনেক টাকা আছে, একটি মাদ্রাসা স্কুল কলেজে পাঠিয়ে থাকেন, আপনার সন্তানের একটি ভালো শিক্ষা ব্যবস্থার জন্য আমরা রাজপথে নেমেছিলাম। আমরা যখন রাজপথে নেমেছিলাম সেই সময়কালীন আপনারা কিন্তু বিদায় আমাদেরকে জানাতে চান নাই। ২৬ বছর আমাদেরকে যখন আপনারা পালন করেছেন, প্রিয় সন্তানকে যখন রাজপথে হাসিনা খুনি সন্ত্রাসের গুলির মুখে ছেড়ে দিয়েছিলেন, তখন বলেছিলেন অনেক মা বাবা যে বাবা তুমি ঘরে ফিরবা না, শহীদ হয়ে ফিরবা, তবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে আসবা। অনেক মা বাবা প্রিয় সন্তানকে সেই সময় রাজপথে দিয়েছিলেন ভবিষ্যৎ বাংলাদেশকে রক্ষা করার জন্য। কিন্তু এই যে বাংলাদেশে 2024-এর পরে 2026-এর আরেকটি জুলাই মাস আসতেছে, সেই জুলাইয়ের পূর্ব মাসে জুনে আমাদের প্রশ্নটা থেকে গেল, যেই জন্য আপনার সন্তান রাজপথে গিয়ে বুকের তাজা রক্ত দিয়েছে, সেই ভবিষ্যৎ বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমরা বুঝে পেয়েছি বাংলাদেশে? যদি আমরা বুঝে না পাই, তাহলে সবিনয়ে যারা পার্লামেন্টে রয়েছেন, সরকারি দলে যারা রয়েছেন, বিরোধী দলেরও যারা রয়েছেন, আপনাদের কাছে আমরা জানতে চাই যে আগামীর জুলাইয়ে আপনারা কি সেই পার্লামেন্টে যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, দখলদার, ট্যাক্সের টাকা মেরে খায় এবং আপনারা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলেন, আপনাদেরকে সব টাকা ছিন্ন করে তারা নিয়ে গিয়েছিল, তাদের বিচারের জন্য আপনারা কি কর্মসূচি মাঠে দিবেন, পার্লামেন্টে কি করবেন, এবং আমাদের যে ভাইরা শহীদ হয়েছিল, সেই ওয়াসিম, সেই মুগ্ধ, সেই আবু সাইদ, তাদের রক্তের দিকে তাকিয়ে সেই খুনি হাসিনার বিচারের কাঠ গড়াতে দাঁড় করাতে আপনারা কি করবেন, সেই বিষয়ে আজকে খুলনার ঐতিহাসিক মাঠ থেকে জনগণের কাছ থেকে আপনাদের কাছে আমরা প্রশ্নগুলো রেখে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বৈষম্যের বিরুদ্ধে যখন আমরা রাজপথে নেমেছিলাম, এরপরে আমাদের সামনে 3টি এজেন্ডা ছিল। একটি অন্যতম এজেন্ডার মধ্যে ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ। যেই দলটি গত 17 বছর লড়াই করেছিল বাংলাদেশে গণতন্ত্র কায়েমের জন্য, তারা এই 24-এর গণ অভ্যুত্থানের পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই গণতন্ত্রকে তারা নিজে গলা টিপে বাংলাদেশের বুকে হত্যা করলো। এবং আমরা দেখতে পেলাম তারা সেই দিল্লির কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া গোষ্ঠী আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের জনগণের উপরে আবার নতুনভাবে যারা গত 17 বছর আমাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল, এসালাম এবং বেক্সিমকো থেকে যেই ধরনের ব্যবসায়িক জঙ্গি গোষ্ঠী জনগণের উপর অত্যাচার করেছিল, তাদেরকে আবার এই পার্লামেন্টে তারা জায়েজ করে নিল। শুধু তাই নয়, পার্লামেন্টের প্রথম সেশনে যার নির্দেশে বাংলাদেশের অসংখ্য আপনাদের সন্তান খুন হয়েছে, সেই চুপ্পুকেও তারা পার্লামেন্ট অধিবেশনে এসে নিয়েছিল এবং সেই চুপ্পুর সামনে তারা দৌড়িয়ে পার্লামেন্ট সেশনে করেছিল। এবং পরবর্তীতে যখন তাদেরকে বলা হলো যে আমরা একটি বৈষম্যহীন, একটি মানবিক বাংলাদেশ চাই, তখন তারা ধর্মীয় কার্ড খেলা শুরু করলো। মুক্তিযুদ্ধের ভুয়া কার্ডের আশ্রয় নিয়ে দিল্লির সাথে তাল মিলিয়ে নতুনভাবে যারা বাংলাদেশের পার্লামেন্টে এবং জনগণে মাঠে প্রান্তরে রয়েছে, তাদেরকে বাংলাদেশ বিরোধী আখ্যা দিতে শুরু করলো। আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে 2টা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে এবং এই লড়াই যদি আপনাদের আবারই পতন হয়, তাহলে সেই পতনে আমাদের কোনো কিছু করার থাকবে না, কারণ আপনার পতন আপনি নিশ্চিত করছেন। এখন ওরা আমাদেরকে বারবার বলে যে ছোট ছোট পোলাপাইন তাদেরকে নাকি ধমক দিয়ে কথা বলে, এই ধরনের অভ্যাস শেখ হাসিনার ছিল। আপনারা দেখেছেন পার্লামেন্টে দেশের অন্যতম প্রথিতযশা আলেম আল্লামা মামুনুল হককে নিয়ে যেই ধরনের আওয়ামী লীগ কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল, তেমনি ভাবে বিএনপি সরকার আওয়ামী লীগের পথ ধরে একই কুরুচিপূর্ণ মন্তব্যের তারা আশ্রয় নিয়েছে। এবং সাথে সাথে তারা যে বিষয়টা জঘন্য কর্মকাণ্ড তারা করলো, তারা দেখলো বাংলাদেশে যতদিন আলেম ওলামা থাকবে, বাংলাদেশে যতদিন ইসলামের পক্ষের লোক থাকবে, বাংলাদেশে যতদিন নীতি নৈতিকতার লোক থাকবে, ততদিন তাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি
ভারত নীতির তারা বিরোধিতা করতে যাবে, এই জন্য তারা বাংলাদেশের বাংলা পক্ষের শক্তিতে নিবৃত্ত করার জন্য ক্যারেক্টারের আশ্রয় নিয়েছে। যেই পথে তারা আশ্রয় নিয়েছে এই পথটা ছিল শেখ হাসিনার। এই জন্য আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনার বাপ কখনো মুজিববাদী লোক ছিল না, আপনার মা কখনো মুজিববাদী লোক ছিল না, কিন্তু আপনি নব্য করে মুজিববাদের পাহারা হয়েছেন। এই মুজিববাদের পাহারাদার হয়ে যদি বাংলাদেশের জনগণের সামনে আপনি দাঁড়ান, আমরা যারা মুজিববাদের দোষর তাদের সাথে এক সেকেন্ডের জন্য তাদের প্রতি আমরা আঘাতে পরোয়া করব না ইনশাআল্লাহ। প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি আজকে বললেন আওয়ামী লীগ নাকি একটা মাফিয়া গোষ্ঠী। আপনার ঘরে যে আসালামের মতন একটা মাফিয়া গোষ্ঠী লুকিয়ে রেখে আওয়ামী লীগকে মাফিয়া গোষ্ঠী বলেন, আপনার ঘরে আসালামকে লুকিয়ে রেখে আপনি বেনজিরকে ধরতে যান, এই ধরনের ভণ্ডামি জাতির সামনে প্রকাশিত হয়ে পড়েছে। এবং আপনি সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের জনগণকে বোকা বানানোর যে প্রচেষ্টা নিয়েছিলেন সেটা আমরা হাতে কলমে দেখিয়েছি যে আপনি আবু জাহেলের মতন সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার যে ঐতিহাসিক লড়াই, সেই লড়াইকে আপনি অস্বীকার করেছেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাংলাদেশের সামনে জনগণের সামনে যে বাজেট দিয়েছিলেন সেই বাজেটের মধ্যে আমার খেটে খাওয়া শ্রমিকের কোনো অধিকার আমি বুঝে পাইনি। আমার তরুণ শ্রমিক যারা রয়েছে তাদের কোনো কর্মসংস্থানের আমরা কোনো সুযোগ পাইনি। আপনারা যে বাজেট দিয়েছেন সেই বাজেটের মধ্যে আমাদের নারীদের জন্য কোনো আমরা অধিকার পাইনি। আমরা বাজেট সম্পর্কে স্পষ্ট করেছি এটা দুর্নীতি এবং লুটপাটের একটা বৈধতা উৎপাদনকারী বাজেট, যেই বাজেটকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। এবং এই বাজেট নতুন করে টাকা কামানোর ধান্দা, যেই গ্যাং ছিল সেই হাওয়া ভবনে, সেই গ্যাং তারা লন্ডনে আশ্রয় গিয়েছে, সেই গ্যাং এখন বাংলাদেশের মানুষের মধ্যে ইন্ডিয়ার সহযোগিতায় এবং আমাদের কতিপয় বিভ্রান্ত সেনাবাহিনীর যুবকদের সহযোগিতায় বাংলাদেশের মানুষের উপরে তারা চাপিয়ে দিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আপনারা যদি এই পথে টিপ টিপ করে পা বাড়াতে থাকেন তাহলে আমরাও আপনাদের কিভাবে চাবিকাঠি নাড়া দিতে হয় এটা আমরা ভালো করে আপনাদের চোখের সামনে আঙ্গুল দেখিয়ে দিয়েছি। এই যে তারেক রহমানের একটা বন্ধু আছে মীর শাহ আলম নাকি যেন কি নাম, সে আমাদেরকে সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোথায় ছিলা তোমরা? আমি বাবু তোমাকে প্রশ্ন করতে চাচ্ছি যে বাবু তুমি গত 17 বছর কোথায় ছিলা? তুমি শিবগুজ মডেলকে গোপালগুল মডেলে ট্রান্সফার করেছ। এই ধরনের উশৃঙ্খল যুবক যারা হাওয়া ভবনের বর্তমান সরকারে অংশগ্রহণ করেছে, এই উশৃঙ্খল যুবকদের থেকে বাংলাদেশ রক্ষা করতে হবে। এই উশৃঙ্খল যুবক কার গর্ভে জন্ম নিয়েছে, কোন দল করে সেটা আমরা বাংলাদেশে দেখবো না। উশৃঙ্খল যুবকদেরকে আমরা শৃঙ্খলা আনবো, এটাই আমাদের আজাদির লড়াই। শেষ কথা, আমাদের আগামীর 3টা লড়াই, এই 3টা লড়াই হলো আমাদের সংস্কার বাস্তবায়নের লড়াই, যার জন্য এই খুলনার সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। 75% বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে। আমাদের দ্বিতীয় লড়াই বাংলাদেশে সার্বভৌমত্বের লড়াই। এই সার্বভৌমত্বের লড়াইয়ে দিল্লির দাদাবাদু থেকে বের হয়ে, আমেরিকান পররাষ্ট্রনীতির থেকে বের হয়ে স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করব। লাস্ট যেটা, আওয়ামী লীগ বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে। যদি আওয়ামী লীগ বাংলাদেশে বিচারের মুখোমুখি না হয় তাহলে আমাদের সামনে আরো অসংখ্য যুবক, আরো অসংখ্য নারী, অসংখ্য হিন্দু, অসংখ্য আলেম ওলামা, আমাদের ভবিষ্যতে তাদের হলো পবিত্র এই রাজপথে তাদের রাজপথ রঞ্জিত হবে। আমরা আশা করব সরকার আমাদের কথাগুলো তারা কানে না দিবে। যদি তারা না নেয় তাহলে কিভাবে কানে তাদেরকে ঢুকাতে হয় আমরা সেই উশৃঙ্খল যুবকদের শিখিয়ে দিব, যারা পার্লামেন্টে বসে বসে মিট মিট করে হাসে। প্রিয় খুলনাবাসী, আপনারা জানেন এই খুলনায় কেডিআইতে দলীয় লোক বসানো হয়েছে, এই খুলনাতে সিটি কর্পোরেশনে দলীয় লোক বসানো হয়েছে, এই খুলনাতে জেলা প্রশাসনে লোক বসানো হয়েছে দলীয় লোক, এমনকি বিসিবিতেও লোক বসানো হয়েছে। খুলনাবাসী, এই সব সন্ত্রাসীদেরকে আপনারা ছাড় দিবেন না। যতই ভদ্রতার মুখোশ পরে তারা আমাদের সামনে আসে, আপনারা যদি তাদেরকে ছাড় দেন, কালকে আপনাকে তারা হত্যা করতে উদ্যত হবে, আপনার সন্তানকে তারা হত্যা করবে, আপনার মাকে তারা হত্যা করবে, আপনার বউকে তারা হত্যা করবে।
এই সব সন্ত্রাসীদেরকে খুলনার অঞ্চল থেকে উচ্ছেদ করতে হবে। এবং যারা মসজিদে হত্যাকাণ্ড ঘটিয়েছে খুলনাতে, আমরা বাবু তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। সালাউদ্দিন সাহেব বলে আইন শৃঙ্খলার নাকি অবনতি হয় নাই, তাহলে খুলনাতে কোন বাবু আপনার এই মসজিদের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়েছে? সেই দিল্লির দাদাবাদুর গেটুপুত্র সালাউদ্দিনের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। প্রিয় খুলনাবাসী, আমাদের সামনে সময় নেই। রাজপথে আমরা বিরোধী দলীয় নেতা যিনি আছেন, আমাদের 11 দলীয় নেতৃবৃন্দ, আমরা মনে করি এখনো ওনারা ঠিক পথে আছেন। মিটিমিটি করে পা করে আমরা সামনে এগুচ্ছি। ওনাদের নেতৃত্বে আপনারা শক্ত অবিচল এবং আপনাদের জায়গা থেকে শক্ত অবস্থান বজায় রাখবেন। দলীয়ের মধ্যে বিভিন্ন সাঙ্গপাঙ্গ অ্যাসাসিনিস্ট ঘুরে ঘুরে তারা আমাদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাবে, বলবে তুমি ইসলাম করো, তুমি কেন এখানে হলো যে ইসলামিক জোট না জামাতে ইসলামে আছো, বলবে তুমি সেকুলার দল, তুমি কেন ইসলামিক জোটে আছো। এই ধরনের বিভ্রান্তি করার অপচেষ্টা তারা চালাবে। এগুলাতে কান দিবেন না। আমাদের উপরে আছে আল্লাহ, আর জমিনে আছে আমাদের বাংলার মাটি। এই দুইটা ধরে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আমরা বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের মানুষের যে সম্মান এবং যে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্রের এক নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে বোঝাবার চেষ্টা করেছিল। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর ডামি নির্বাচনের সরকার গঠন করে শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। গণতন্ত্রের এক নতুন ডেফিনিশন, একটা নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখাবার মতো করে তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন। আর তিনি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে একদিকে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন, আরেকদিকে দৃশ্যমান পদ্মা সেতু আর মেট্রো রেলের মতো কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে মনে করেছিলেন বাংলাদেশের মানুষ বুঝি তার এই প্রতারণা বুঝতে পারবে না। কিন্তু বাংলার মানুষ তাদের সম্মান চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের অধিকার চেয়েছিল, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদে তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষের চাওয়ার সঙ্গে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা অব্যাহতভাবে নির্মম পরিহাস করে চলেছে, যার ফলশ্রুতিতে 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিক তাওহীদি জনতার বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের ভিত রচিত হয়েছিল, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার মহা বিস্ফোরণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান পরিণত হয় এবং ফ্যাসিবাদী স্বৈরাচারী ভারতের কৃতদাসী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা লক্ষ্য করতে পারছি বর্তমান সরকারের কাঁধে আবার নতুন করে ভূত সওয়ার হয়েছে। এটা হলো সেই শেখ হাসিনার ভূত, এটা হলো আবার সেই আওয়ামী লীগের ভূত। জনগণের ভোটাধিকারের সঙ্গে পরিহাস করবার এক অবিবেচনা প্রসূত এক ভূত আবার নতুন এই সরকারের কাঁধে সওয়ার হয়েছে। আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে 2024-এর জুলাই বিপ্লবের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার জন্য যে ঐতিহাসিক রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে অঙ্গীকার ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। জুলাই বিপ্লবের মৌলিক আকাঙ্ক্ষা ছিল দুটি। এক নম্বর আকাঙ্ক্ষা ছিল
বৈষম্য বিলোপ করা। জুলাই বিপ্লবের 2 নম্বর আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করা। দীর্ঘ আলাপ হলো, ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়িত, জুলাই সনদ প্রণীত হলো। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করলো। আজ জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকার দলের মুখপাত্র বলেন জুলাই সনদের মাধ্যমে নাকি অন্তহীন প্রতারণা করা হয়েছে। আমি খুঁজে দেখলাম অন্তহীন প্রতারণা আসলে কোথায় হয়েছে। আমি খুঁজে পেলাম গোটা এই প্রক্রিয়ার মধ্যে একটা জায়গায় অন্তহীন প্রতারণা হয়েছে, আর সেটা হলো জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, 11 দলের সবগুলো দলের কাছে জুলাই সনদের যেই কপি প্রদান করা হয়েছিল, আমরা যেটা পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়েছিলাম স্বাক্ষর করতে, সেখানে বিএনপির অসাধু নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের কিছু গাদ্দার এবং বিশ্বাসঘাতকের সঙ্গে তলে তলে আতাত করে নতুন একটি ধারা নোট সংযুক্ত করে তারপরে সেখানে স্বাক্ষর অনুষ্ঠান করেছে। বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের গাদ্দারদের তলে তলে আতাত, সেটাই ছিল অন্তহীন প্রতারণা। আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণভোট বাংলার মানুষ দিয়েছে। বিগত সরকার, বর্তমান সরকার, বিএনপি যখন নির্বাচনের প্রচারণায় নেমেছিল, আপনারা দেশের জনগণ সাক্ষী, প্রথমে তারা তলে তলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে। গোটা বাংলাদেশের 300 আসনে বিএনপি দলের নেতা কর্মীরা গণভোটে নায়ের পক্ষেই তারা অবস্থান গ্রহণ করেছে। আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যখন মাঠে নামলাম, আন্দোলন শুরু করলাম, গোটা বাংলার মানুষ জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হতে শুরু করলো। তখন বাধ্য হয়ে তারা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় আসতে সম্মত হলো, আলোচনার টেবিলে বসলো। আমরা অনেকেই বলেছিলাম আমরা আগামীর বাংলাদেশে গণপরিষদ গঠনের মধ্য দিয়ে নতুন সংবিধান আমরা রচনা করতে চাই অথবা সংবিধান পুনর্লিখন করতে চাই। বিএনপি সংবিধান সংশোধন ছাড়া অন্য কোনো পথে অগ্রসর হতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত আলোচনা করে সাব্যস্ত হলো মাঝামাঝি একটা জায়গায়, সেটা হলো একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, আর সেই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার হবে, আর সেই সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হওয়া লাগবে। সব ঐক্যমত্য হয়ে গেল, বিচার হলো, সালিশ হলো, তালগাছ অর্ধেক বিএনপির, অর্ধেক বিরোধী পক্ষের। এইভাবে সব বিচার সালিশ হওয়ার পরে গণভোট অনুষ্ঠিত হলো। বাংলাদেশের 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে ম্যান্ডেট প্রদান করলো, গণভোটে তারা ভোট প্রদান করলো। চিহ্নিত আওয়ামী লীগের দোসর এবং বিএনপির মধ্যে ঘাপটি মেরে বসে থাকা বাংলাদেশের শত্রুরা, আওয়ামী লীগের দোসরেরা নায়ের পক্ষে ভোট দিল। তারা 30% ভোট পেয়ে পরাজিত হলো। বিএনপি শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে 50% ভোট পেয়ে সরকার গঠন করে এবার সংসদে গিয়ে তারা বলে 50% জনগণের ভোটের তারা অভিপ্রায় বাস্তবায়ন করবে, 70% জনগণের গণভোটের রায় তারা কার্যকর করবে না। আমার কোনো কথা নাই, আমি পরিষ্কার ভাষায় তোমাদের কাছে বলতে চাই, হে খুলনার মানুষ, আমি তোমাদের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যেভাবে 1969-এ গণ অভ্যুত্থান করেছিল, নিজেদের
স্বাধীন করেছিল, ভোটাধিকারের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে জুলাই বিপ্লব বাস্তবায়ন করেছিল, এদেশের 70% মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। আমরা সরকারকে বলি, আপনার সুমতি হোক, খবরদার জনগণের ভোটাধিকার নিয়ে যদি খেলবার চেষ্টা করেন, এটা সে আগুন যে আগুনে আইয়ুব খান পুরো সরকার হয়ে গিয়েছে, এটা সে আগুন যে আগুনে শেখ হাসিনা তার গতি সহ জ্বলে পুড়ে সরকার হয়ে গিয়েছে। এই আগুনে হাত দিলে তারেক জিয়া এবং বিএনপি সরকার তোমরা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা 11 দলীয় ঐক্য জোট কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশ, দারিদ্র মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, নীতি নৈতিকতাপূর্ণ বাংলাদেশ। কিন্তু কিছু লোক আমাদেরকে আখ্যায়িত করেছে কারণ আমরা নামাজ পড়ি, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলি, সুতরাং আমরা হলাম উগ্রবাদী এবং আমরা মৌলবাদী। আর যারা নামাজ পড়ে না, মুসলমানের নাম রেখেছে, তারা হলো সেকুলার, আল্লাহকেও মানে না, নবীকেও মানে না, এবং মানুষের জন্য সুশাসন নিশ্চিত করতে পারে না। অত্যন্ত সুকৌশলে 11 দলীয় ঐক্য জোটকে ক্ষমতা থেকে বের রেখেছে। রিজওয়ানা পরিষ্কার ভাষায় বলেছিল 168 বা 170 সিট নিয়ে 11 দলীয় ঐক্য জোটের সরকার গঠনের কথা ছিল। আমরা তাদেরকে ক্ষমতায় আসতে দিই নাই। আজকে যারা ক্ষমতা আছে তাদের ক্ষমতায় আসার কথা ছিল না। ফলে কি হয়েছে? সীমান্তে হত্যা চলছে। ক্যালকাটার এই সার সুগেন্দু যখন যা ইচ্ছা তাই বলে। আমরা তো বলি না ত্রিপুরা নিয়ে নেব, ত্রিপুরা তো নিয়ে নেওয়া আমাদের জন্য সহজ। আমরা তো বলি না আসাম নিয়ে নেব, আমরা তো বলছি না মেঘালয় নিয়ে নেব। আমরা বলি আমাদের ভূখণ্ডে আমরা শান্তিতে থাকতে চাই। তোমরা তোমাদের ঘরে থাকো, আমরা আমাদের ঘরে থাকি। আমরা যারা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে চলি, আমরা কখনো অন্য ধর্মের লোকের উপর নির্যাতন করতে পারি না। আমরা কখনো অন্য ধর্মের লোককে অসম্মান করতে পারি না। আমরা চেয়েছিলাম সকলের জন্য একটা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য। নিশ্চয়ই কোনো কারণ আছে, আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই। হয়তো আরো রক্ত দিতে হবে, আরো কফারা দিতে হবে জাতিকে। কারণ জাতি চায় সুন্দর বাংলাদেশ, কিন্তু ভোট দেয় অশিক্ষিত লোককে। তো কিভাবে সুন্দর বাংলাদেশ পাবেন? এই জিনিসগুলি আমাদেরকে সুন্দরভাবে চিন্তা করতে হবে। ভালো লোকদেরকে ভোট দিতে হবে, উপযুক্ত লোকদেরকে বেছে নিতে হবে, দেশপ্রেমিক লোকদেরকে নির্বাচিত করতে হবে। তাহলেই তো এই দেশ সুফল পাবে। যদি সুগেন্দু মনে করে রংপুর নিয়ে যাবে, আমরা তো বলে দেব তোমার ক্যালকাটা নিয়ে যাব। তুমি কি মনে করেছো? ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল মুসলমানেরা। আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। এটা কোনো কারো দয়া দাক্ষিণ্য হয় নাই। তোমরা চেয়েছিলে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে, আমরা চেয়েছিলাম স্বাধীনতা। তোমরা আমাদের সব কলকারখানার যন্ত্রপাতি তোমরা চুরি করে নিয়ে গেছো। আমাদের পাকিস্তানের যে প্রায় 1 লক্ষাধিক সৈন্য ছিল, তাদের গোলা বারুদগুলি তোমরা চুরি করে নিয়ে গেছো। তাহলে কিভাবে তোমরা বলতে পারো
তোমরা বাংলাদেশের স্বাধীনতা দিয়েছো। তোমরা তো লুটপাট করার জন্য আসছিলা, তোমরা তো আমাদের দেশ থেকে জিনিস চুরি করার জন্য আসছিলা, তোমরা তো স্বাধীনতার জন্য আসো নাই। মুক্তিযুদ্ধরাই যুদ্ধ করেছিল, তোমরা আসছিলা মাল কামানোর জন্য। আপনাদেরকে অনুরোধ করব, দেশকে যদি সঠিক পথে নিতে চান আরো কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। এখন দেশ ঠিক পথে নাই, মানবতা নাই, নীতি নৈতিকতা নাই। এটা একটা ভারত প্রতিবেশী দেশ হিসেবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নীতি নৈতিকতা এবং সুশাসন ধ্বংস করে দিয়েছে। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় তার ধর্মকে ধ্বংস করতে হবে, নীতি নৈতিকতাকে ধ্বংস করতে হবে, জাতিকে দুর্নীতিগ্রস্ত করতে হবে। হাসিনা অত্যন্ত সুন্দরভাবে সবাইকে দুর্নীতিগ্রস্ত করেছিল, অত্যন্ত অহংকারের সাথে বলেছিল আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে, এবং সে হেলিকপ্টারে চড়ে বেড়ায়। তুমি একজন প্রধানমন্ত্রী হইয়া এটা কিভাবে বলো? তাহলে তুমি নিজেই চুরি করার জন্য সুযোগ দিয়েছো, নিজেও চুরি করেছো, সবাইকে চুরি করার জন্য সুযোগ দিয়েছো। আজকে বিশেষ করে আমরা আপনাদের কাছে কেন আসলাম? আমরা এসেছি সকলে মিলে, আপনারা ভোট দিয়েছেন, দেশে কিছু সংস্কার আনতে হবে। এই সংস্কার আমরা যারা 11 দল আছি আমাদের সুবিধার জন্য না, সরকারি দলের সুবিধার জন্য না, সার্বিকভাবে বাংলাদেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ রচনা করার জন্য। আমরা চেয়েছি আগামী দিনে যেন কেউ স্বৈরাচারী না হয়, আগামী দিনে যেন কেউ ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, বিচারক যেমন তার আদেশে বিচার না করে। এখন কি হচ্ছে? বিচারককে বলে দেয় একে জামিন দাও, একে ছেড়ে দাও, একে বন্ধ করো। এটাই তো চলছে। বড় বড় দাগি আসামিরা, বিএনপির উকিলেরা তাদেরকে জেল থেকে বের করেছে, এটা তো রেকর্ড আছে, এটা তো আমার কথা না। তাহলে তারা কি চায়? দেশটাকে আবার ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। আইন শৃঙ্খলা মোটেও ভালো না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনাদের পকেটে পয়সা নাই, বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, আপনাদের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার। সেই অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য আমাদেরকে পুনরায় জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে। এবং ডক্টর শফিকুর রহমান সাহেবকে অনুরোধ করব, একটা নির্দিষ্ট গোল নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, সমাপ্তির দিকে নিয়ে যান। প্রথম রাউন্ড ঠিক আছে, গণসংযোগ করার প্রয়োজন, জনগণকে সম্পৃক্ততা করা প্রয়োজন, সেটা আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি। এখন প্রয়োজন হলো যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার, সুস্পষ্টভাবে অবস্থান নিতে হবে। আজকের এই 11 দলীয় সমাবেশের প্রধান উদ্দেশ্য হচ্ছে 18 কোটি মানুষের রক্ত দিয়ে গড়া গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের 4 মাস পার হয়েছে, ক্ষমতাসীন দল জাতির সাথে যে কথা দিয়েছিল সে কথা রাখেনি, 180 ডিগ্রি কথা উল্টায় দিয়েছে। গণরায় কি ছিল? প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার লাগাম টানতে হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক পদ, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দলীয়করণ চলবে না। এই সব বিষয়ে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আরো অনেক গুরুত্বপূর্ণ 86টি সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছিলাম, যার প্রায় 40টি ছিল সাংবিধানিক। গণভোটের 4টি প্রশ্নে 70% মানুষ হ্যাঁ ভোট দিয়ে বলেছে এই সংস্কারের সাথে আমরা একমত আছি। এমনকি দেশের বর্তমান প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীরা যারা এখন গণভোটকে সংবিধান বিরোধী বলেন, রাষ্ট্রপতির আদেশকে বেআইনি বলেন, তারাও তো হ্যাঁ ভোটে ভোট দিয়েছিলেন। তার অর্থ হলো আপনারা হ্যাঁ ভোটে জয়যুক্ত করার অর্থ হলো আপনারা 84 সংস্কারকে মেনে নিয়েছেন।
অথচ সেই হা ভোট দিয়ে এখন আপনারা বলছেন এটা সংবিধানে নাই, এটা বেআইনি, এটা রাষ্ট্রপতির এখতিয়ার নাই। ফলে পরিষ্কার ভাবে 11 দলীয় শীর্ষ নেতা বৈঠক করে সারা বাংলাদেশে আন্দোলনের কর্মসূচি দিয়ে 18 কোটি মানুষকে আমরা বুঝাতে চাই এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়েছে। এখান থেকে লাগাম টেনে আমাদের গণভোটের রায়কে কার্যকর করতে বাধ্য করতে হবে। 11 দলের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদে তিনি বলেছেন এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদে লড়াই চলবে, রাজপথেও লড়াই চলবে। তিনি প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদ কি এবং এইটা বাস্তবায়নের জাতির কি দায়িত্ব তিনি আমাদেরকে আজকে ঐতিহাসিক সেই বক্তব্য প্রদান করবেন। জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে, খুন, ধর্ষণ, লুটপাট, মসজিদে বসে খুন, শিশু ধর্ষণ, লোমহর্ষক হত্যাকাণ্ড, চাঁদাবাজিতে আজকে সব সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে। এমন একটি শান্তিপূর্ণ সমাবেশ, আমাদের বাগেরহাটের কিছু ভাইয়েরা এই সমাবেশে আসতেছিলেন, আসার পথে বিএনপির সন্ত্রাসীরা তাদেরকে হামলা করেছে, অসংখ্য লোক আহত হয়েছে, 2 জন তারা আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাহলে এত শান্তিপূর্ণ সমাবেশ, এখনই আপনারা সন্ত্রাস শুরু করে দিলেন। ফলে এই খুলনা বিভাগ 11 দলীয় বিরোধী দলের উর্বর জনপদ হচ্ছে খুলনা বিভাগের 10টি জেলা, 36টি নির্বাচনী আসনের 25টি আসনে খুলনা বিভাগে আমরা বিজয়ী হয়েছি। কি বলেন, ঠিক কিনা? ফলে খুলনা বিভাগে যদি আলাদা সরকার হতো তাহলে 11 দলের সরকার প্রতিষ্ঠিত হতো। আপনারা এখানে চাঁদাবাজি করবেন, দলীয় কর করবেন, আর 11 দলের লোকদের অধিকার নির্বাচনী আসনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, বরাদ্দ, এমপিদের নামে মিথ্যা গুজব ছড়িয়ে আমাদেরকে ছোট করলে খুলনা বিভাগের মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না।